21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। বললেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল সেদিন। তাদের প্রতিটি কর্মকাণ্ডের মধ্য দিয়ে এটা আজকে স্পষ্ট যে সরকারের থেকেও আমি বিরোধী দলের নেতা, তারপরেও আমাকে হত্যার চেষ্টা, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবার অপচেষ্টাই তাদের ছিল। 11 বছরেও শেষ হয়নি বিচার কাজ, দ্রুত শেষ করার দাবিতে সারা দেশে শোক র্যালি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি সাইফুল রুদ্র। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। স্প্লিন্টারের অসহ্য যন্ত্রণা নিয়ে গ্রেনেড হামলায় বেঁচে যাওয়া অনেকেই কাটাচ্ছেন অসহায় জীবন। দু চোখে ঘাতকদের বিচার দেখে যাওয়ার প্রতীক্ষা। গাজীপুরে গুলিতে নিহত বাড্ডার সাইদুর রহমান। টাঙ্গাইলে মারা গেছে এক সর্বহারা নেতা, পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। রাজধানীতে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে এক শিশুর মৃত্যু। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত 37টি গ্রাম। এবং টাঙ্গাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মামলা তুলে নিতে নির্যাতিতার পরিবারকে দেয়া হচ্ছে হুমকি। অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের আশ্বাস পুলিশের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই 21শে আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে নিহতদের স্মরণে আয়োজিত সভায় বক্তব্য রাখেন তিনি। এর আগে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নির্মিত অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু এভিনিউয়ের এখানেই 11 বছর আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যা করতে চালানো হয় গ্রেনেড হামলা। সেদিন শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও ঘাতকের গ্রেনেডে নিহত হন দলের 24 নেতাকর্মী। নিহতদের স্মরণে দলীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী বেদিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। বিভীষিকাময় সেই দিনটির কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। 15ই আগস্টের ঘটনার সঙ্গে যেমন জিয়া জড়িত, 21শে আগস্ট গ্রেনেড হামলার সাথে যেমন তার স্ত্রী পুত্র তারাও জড়িত। এরা এদেশে শুধু খুনের রাজত্বই কায়েম করতে চায়। মানুষ খুন করেই যেন তারা আনন্দ পায়, মানুষের খুন করাটাই যেন তাদের চরিত্র। মানুষের কল্যাণ, মানুষের ভাগ্য পরিবর্তন এটা তারা চায় না, মানুষের ভালো হোক এটা তারা চায় না। এটা আজ স্পষ্ট সকলের কাছে। তারা যেমন গণতন্ত্রেও বিশ্বাস করে না, মানবাধিকারও বিশ্বাস করে না, তারা মানুষের কল্যাণেও বিশ্বাস করে না, করতে পারে না। ভয়াবহ এই হামলা ছাড়াও গত 2 বছরে বিএনপি দেশ জুড়ে নির্বিচারে মানুষ হত্যা করেছে এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, মানুষ মারতে বিএনপি নেত্রীর লজ্জা হয় না, কারণ মানুষ খুন করেই তারা আনন্দ পায়। এই বিচার অবশ্যই হতে হবে, নইলে এই ধরনের ঘটনা তো করতেই থাকবে। সেই সাথে সাথে 2001 সাল থেকে নিয়ে বিএনপির আমলে যত জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে এবং আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, বা 2013 সালে বা 2015 সালে যে সমস্ত ঘটনা ঘটানো হয়েছে, সেই খুনিদেরও বিচার বাংলার মাটিতে ইনশাল্লাহ হবে। কারণ অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না, আমরা প্রশ্রয় দেই না। সে অন্যায় যেই করুক তাকে শাস্তি পেতেই হবে। পরে দলীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলায় নিহতদের স্বজন এবং আহতদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান প্রধানমন্ত্রী। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। 2004 সালের 21শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জঙ্গিবাদ বিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় 24 জন নিহত হন। আহত হন সে সময়ের বিরোধী দলীয় নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 500-এরও বেশি নেতাকর্মী। এরপর 11 বছর পেরিয়ে গেলেও বিচার শেষ হয়নি এই ঘটনায় দায়ের করা 2টি মামলা। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, আসামি পক্ষের সময়ক্ষেপণ এবং বিতর্ক এড়াতে সরকারের তাড়াহুড়ো না করার নীতি এর কারণ। তবে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত জানিয়েছেন, মামলার নিষ্পত্তি হবে ডিসেম্বরের মধ্যেই। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে।
2004 সালের 21শে আগস্টের পর পেরিয়ে গেছে প্রায় এক যুগ। দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলার বিচার হয়নি আজও। 11 বছর আগে এদিনে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জঙ্গিবাদ বিরোধী সমাবেশে বিকেল 5:30টার দিকে ভয়াবহ গ্রেনেড হামলা হয়। এতে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ নিহত হন 24 জন। আহত হন সে সময়ের বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 500-এরও বেশি নেতাকর্মী। ঘটনার পরের দিনই হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। তদন্তের নামে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে মামলার প্রথম 3 তদন্ত কর্মকর্তাও বিচারের মুখোমুখি। প্রায় 7 বছরে বিভিন্ন সময়ে মামলার তদন্ত করেছেন মতিঝিল ও গোয়েন্দা পুলিশের 2 জন এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির 5 জন কর্মকর্তা। বিচার শুরুর পর 4.5 বছরে আদালত বসেছেন 297 দিন। বিভিন্ন আবেদন নিয়ে আসামি পক্ষ হাইকোর্টে গিয়েছে 282 দিন। 491 জন সাক্ষীর মধ্যে সাক্ষ্য শেষ হয়েছে 176 জনের। মামলার 52 জন আসামির মধ্যে জেল হাজতে আছেন 4 দলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর, সমাজ কল্যাণ মন্ত্রী ও জামায়াত নেতা আলী হাসান মুজাহিদ এবং প্রতিমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 26 জন। জামিনে আছেন সাবেক 3 পুলিশ মহাপরিদর্শক সহ 8 জন। পলাতক আছেন বিএনপি নেতা তারেক রহমান, শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ, হারিস চৌধুরী সহ 18 জন। রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি জানান, অপ্রাসঙ্গিক প্রশ্ন সহ নানা অজুহাতে আসামি পক্ষ সময় ক্ষেপণ করেছে। মহামান্য হাইকোর্টে যে আসামি পক্ষ তো তেমন কোনো উপকার পায়নি, কিন্তু 282 দিন তো ব্যয় হয়েছে। এমনিতেই একটা রাজনৈতিক দল থেকে বলা হয় রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির জন্য আসামি করা হয়েছে। যদি আমরা বিশেষ ব্যবস্থায় এই মামলা পরিচালনা বা বিচার করার কথা বলি বা করা হয়, প্রতিপক্ষ যারা এই মামলায়, তারা তো এটাকে একটা ইস্যু পেয়ে যাবে। তবে সাম্প্রতিক সময়ে ভালো অগ্রগতি হলেও শুরুতে মামলা এগিয়ে নিতে রাষ্ট্রপক্ষের কিছু দুর্বলতা ও সীমাবদ্ধতা ছিল বলে জানালেন আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। অনেক অবান্তর সাক্ষী নেওয়া হয়েছে, এগুলোর কোনো প্রয়োজন ছিল না। মামলার প্রয়োজনীয় সাবস্ট্যান্টিভ জাস্টিস দেওয়ার জন্য যা করা প্রয়োজন, এই কাজগুলোতেও প্রসিকিউশনের কিছু অমনোযোগী অবস্থা ছিল। এখন মামলার অগ্রগতি হচ্ছে, এটি ঠিক, কিন্তু মন্ত্রী যেভাবে আমাদের আশ্বাস দিয়েছিলেন যে এভাবে এটা নিষ্পত্তি হবে, সেইভাবে অগ্রগতি হয়নি। কারণ রোমহর্ষক এই হত্যাকাণ্ডের বিচার চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নিষ্পত্তির পর্যায়ে যাবে বলে আশা করছেন তারা দুজনই। গণতন্ত্র এবং শান্তির লড়াইয়ের স্বার্থে এই মামলাটি অবিলম্বে নিষ্পত্তি হওয়া প্রয়োজন। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। 21শে আগস্টের সেই নারকীয় হামলার ঘটনা থমকে দিয়েছে আওয়ামী লীগের অনেক রাজনৈতিক নেতাকর্মীর জীবন। এখনও তাদের কানে বাজে গ্রেনেডের সেই বিকট শব্দ, সেই আর্তচিৎকার। একদিন সেই ঘাতকদের বিচার হবেই এমন আশায় স্প্লিন্টারের অসহ্য যন্ত্রণা সহ্য করে তারা অপেক্ষায় আছেন কবে হবে বিচার। নারকীয় ওই গ্রেনেড হামলায় বেঁচে যাওয়া সেই সব মানুষের কথা তুলে ধরেছেন তাহসিনা জেসি। উত্তাল রাজপথের এই রাজনৈতিক কর্মী এখন নিভৃতচারী। স্লোগান, মিছিল, গণমানুষের অধিকার আদায়ের লড়াইয়ের সেই দিনগুলি এখন তার কাছে শুধুই স্মৃতি। 11 বছর আগের এই দিনটিতে গ্রেনেডের সেই বিকট বিস্ফোরণ, আত্মচিৎকার সবকিছুই প্রতি মুহূর্তে জীবন্ত হয়ে ধরা দেয় চোখের সামনে। ক্ষতবিক্ষত পা আর শরীরে বয়ে চলা 400 স্প্লিন্টারের সাথেই এখন তার বসবাস। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলবো, এই টাইমেই হঠাৎ করে ধম করে শব্দ হলো। শব্দের পর আমি আর কিছু বলতে পারি না। যখন আমাকে তুলে নিয়ে যায়, করে নিচের দিকে তাকিয়ে দেখি রক্ত আর রক্ত, লাশ আর লাশ। কি বলবো, আমার পেটে স্প্লিন্টার, আমার বুকে স্প্লিন্টার, বাম হাত দিয়ে কিছু করতে পারি না। উত্তাল রাজনীতির মাঠের এই যোদ্ধাও এখন প্রতি মুহূর্তে ভুলতে চান গ্রেনেড হামলার সেই দুঃসহ স্মৃতি। ভয়ঙ্কর ওই হামলা থেকে বেঁচে ফিরলেও প্রতি মুহূর্তে লড়াই করতে হয় দেহের বিভিন্ন স্থানে আটকে থাকা স্প্লিন্টারের বিষের সাথে। দিনটা যখন আসে তখন আমরা সবাই আবেগ আপ্লুত হয়ে যাই। আসলে আমার ফ্যামিলির কেউ চায় না যে আমি ওই দিনটাকে স্মরণ করি, ওই দিনটাকে মনে রাখি, কিন্তু তারপরে ঘুরে ফিরে তো মনে চলেই আসে। একটা সরকারের থাকা অবস্থায় এই ধরনের একটা ঘটনা ঘটলো, এখন পর্যন্ত তার বিচার হচ্ছে না, বিচার হয় না, এটা আমাদের দুঃখ লাগে। গ্রেনেড হামলায় আহতদের নিয়ে গড়ে উঠেছে সংগঠন 21 আগস্ট বাংলাদেশ। এর সাধারণ সম্পাদক জানান, এই হামলায় গুরুতর আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনে কাজ করছেন তারা। 21 আগস্টে যারা বোমা হামলা করছে, এই গ্রেনেড হামলার বিচার দ্রুত গতিতে করার জন্য আমরা বারবার কিন্তু এটা আলোচনা করছি।
জীবনের মূল্যবান সময়কে হারিয়ে ফেলা এই মানুষগুলোর আশা আবারও একদিন তারা ফিরবেন রাজনীতির মাঠে, নিজের চোখে দেখবেন সে নারকীয় হামলার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কাঁঠালবাগানে রাস্তায় জমে থাকা পানিতে ডুবে 7 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ভোরে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন থেকেই বৃষ্টিতে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মিমের বাবা ইসমাইল জানান, শুক্রবার ভোরে ঘুম থেকে উঠে মিমকে বিছানায় না দেখে তিনি মেয়েকে খুঁজতে বের হন। মিম তার দাদার বাসায় গেছে বলে স্থানীয় একজন তাকে জানায়। এ খবর শুনে ইসমাইল তার বাবার বাসায় গিয়ে মিমকে না পেলে শুরু হয় খোঁজাখুঁজি। এর কিছুক্ষণ পরে গলিতে জমে থাকা পানিতে ভেসে উঠে মিমের লাশ। রাত্রে তো বৃষ্টিতে পানি আসিল, কই বেলা আট ঘুমান ঘরের ভিতরে এই পানি খুনি পরিষ্কার করিয়া পরিশ্রম করিয়া শুইছি। আর দিয়ে দেই মিম কই দেই না, উড্ডে আইয়া খোঁজাখুঁজি কইরা কোথাও পাই না, মার বাসায় খুঁজি পাই না, এন্ড আড্ডে গেছি পাই না। ছোটবেলায় কথা কইতো, তা ওই আগুন লাগার পরের তে আর মুখের জবান বন্ধ হয়ে গেছে। আমি গেছি কারণ বাজার আরতে ডাবানতে, এইদিকে আইয়া হুনি কি যে আপনার নাতি পানিতে পড়ে মরে গেছে আপনাকে দরজার সামনে। স্থানীয়দের অভিযোগ, মাঝারি থেকে ভারী বৃষ্টি হলেই সরু গলিতে পানি জমে যায়। কোমর সমান নোংরা পানির মধ্য দিয়ে চলাফেরা করতে হয় তাদের। দীর্ঘদিন ধরে এ দুর্ভোগ পোহালেও কর্তৃপক্ষ সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেয় না বলে জানান তারা। হওয়ার পরে এরকম পানি আটকে যায়। যখন বৃষ্টি হয় তখন আমরা এখানটা যাওয়া যাচ্ছে না, মানে ভ্যান গাড়ি ছাড়া কোনো মানে এখানে কোনো রাস্তাই নাই। আর এমন পরিস্থিতি মনে করুন এমন সময় আছে মাজার উপর পানি হয়ে যায়। হাতির ঝিলের সুইচ গেটটাই বড় সমস্যা করে। এই সুইচ গেটটা যতক্ষণ না সারে অতক্ষণ পানির আর সরে না। 3 ভাই বোনের মধ্যে মিম ছিল সবার বড়। তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। ফেনীতে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে দ্বিতীয় দফায় মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার পৌর এলাকা সহ 37টি গ্রাম। বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার পানিবন্দী লক্ষাধিক মানুষের জীবন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভারতের ত্রিপুরার পাহাড় থেকে নেমে আসা ঢলে মুহুরী কহুয়া ও সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরাম এবং ফুলগাজী উপজেলার 8টি জায়গা গতকাল ভেঙে যায়। পানির চাপে ধসে পড়ে ফুলগাজী বাজার বন্যা নিয়ন্ত্রণের প্রতিরক্ষা দেয়াল। এতে প্লাবিত হয়েছে ফুলগাজী উপজেলার 4টি ইউনিয়নের 23টি এবং পরশুরাম উপজেলার 2টি ইউনিয়নের 14টি গ্রাম। ভেসে গেছে শত শত পুকুরের মাছ ও তলিয়ে গেছে আউশ আমনের বীজতলা এবং গ্রামীণ সড়ক সহ ফেনী পরশুরাম মূল সড়ক। বন্ধ হয়ে গেছে অনেক এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা। বেরিবার ভাঙবার সাথে সাথে মাছ সরিয়ে যায়, তাড়াতাড়ি সাথে গায়ে বানান লয়, সাথে সাথে গরু ছাগল লয়, কিছু কিছু বাগছে আর কিছু কিছু গরু মাল সামাল সব বাগিয়েছে। অনেক ক্ষতি হয়েছে, ক্ষতির পরিমাণ আমরা হিসাব করতে পারবো না, অনেক ক্ষতি হয়েছে। বন্যার্তদের মাঝে আমরা ইতিমধ্যে প্রাথমিকভাবে 17 মেট্রিক টন জিআর চাল বরাদ্দ প্রদান করেছি। আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে এবং শুকনা খাবার যেগুলি বন্যার্তদের তাৎক্ষণিকভাবে প্রয়োজন সেগুলি বিতরণ অব্যাহত আছে। রাত 11টার সময় আরো থাকছে। গাজীপুরের কালিয়াকৈরে 21 আগস্টের স্মরণ সভায় উপজেলা যুবলীগের সাবেক সভাপতি দুর্বৃত্তদের হামলায় নিহত, আটক 2। টাঙ্গাইল ও গাজীপুরে গুলিতে 2 জন নিহত হয়েছেন। এছাড়া সাতক্ষীরায় আহত হয়েছেন 1 জন। র্যাব ও পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন। গাজীপুর, টাঙ্গাইল ও সাতক্ষীরা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। র্যাব 12 এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ ফারুকি জানান, সকালে টাঙ্গাইল সদর উপজেলার শ্যামারঘাট এলাকায় 2 চরমপন্থী গ্রুপের বন্দুকযুদ্ধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় তারা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে চরমপন্থীরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে চরমপন্থী নেতা মুজিবুর রহমানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। মুজিবুরের বিরুদ্ধে 3টি হত্যা মামলা সহ 8টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। শ্যামারঘাট এলাকায় আমাদের এই র্যাবের 2টা টহল দল সেখানে পৌঁছার পরেই ওরা দেখতে পেলো, শুনতেও পেলো যে 2টা গ্রুপে থেকে গোলাগুলি হচ্ছে। যখন র্যাব গেল, ওরা বুঝতে পারলো যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গাড়ি, তখন তারা আমাদেরকে লক্ষ্য করে গুলি করা শুরু করলো।
পুলিশ জানায় গতকাল সন্ধ্যায় অস্ত্রসহ আটকের পর সাইদুরকে নিয়ে গাজীপুরের দক্ষিণ শালনা এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তার সহযোগীরা। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছুড়লে শুরু হয় বন্দুকযুদ্ধ। পরে ঘটনাস্থল থেকে সাইদুরের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত 2 পুলিশ সদস্যকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহত সাইদুরের বিরুদ্ধে ঢাকার বাড্ডা ও গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল রাতে কিলার সাইদুর, তার মূল বাড়ি হলো বাড্ডা, তার কথা মতো ওই এক বাড়ি আমাদের পরিত্যক্ত বাড়ি থেকে আমরা বিদেশি পিস্তল সহ 2 রাউন্ডগুলো উদ্ধার করেছি। সেখানে পুকুর পাড়ে আবার ওই সেখানে বন থেকে কিছু গুলি বর্ষণের ঘটনা ঘটে, সেখানে আমাদের পুলিশ কনস্টেবল 2 জন আহত হয়েছে। এদিকে সাতক্ষীরার কালীগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ছিনতাইকারী শাহিন সর্দার নামে একজন গুলিবিদ্ধ হয়েছে। আহত হয়েছেন পুলিশের 3 সদস্য। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। গাজীপুরের কালিয়াকুইরে রফিকুল ইসলাম নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। কালিয়াকুইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, বিকেলে চন্দ্রায় বঙ্গবন্ধু কলেজ মাঠে 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভার আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বক্তব্য দিয়ে মঞ্চ থেকে নেমে যান। তিনি মঞ্চের কাছে একটি চা স্টলের সামনে গেলে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় উদ্ধার করে কালিয়াকুইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেছেন, বর্তমানে দেশে কোনো গণতন্ত্র নেই। বিএনপি ক্ষমতায় গিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, ভোটারবিহীন নির্বাচিত সরকারের কারণেই দেশের মানুষ আজ নির্বিঘ্নে চলাফেরা করতে পারছে না। আমরা এখনো আছি, ইনশাল্লাহ আমরা থাকব। এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত আমরাই করেছিলাম। এই গণতন্ত্র যখনও সাময়িকভাবে চলে যেতে পারে, কিন্তু বিএনপি যতদিন আছে আবার গণতন্ত্র আসবে, আইনের শাসন আসবে, দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে না। আজকে যেমন ক্রমবর্ধমান হারে শিশু হত্যা হচ্ছে, নারী নির্যাতন চলছে, খুন গুণ ইত্যাদি ঘটছে, এটা যাতে না ঘটে আমাদেরকে জনগণের নির্বাচিত সরকার কায়েম করতে হবে। আর সেই সরকার কায়েমের যে চলমান আন্দোলন, এই আন্দোলনকে শক্তিশালী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তা সবল করতে হবে। চট্টগ্রাম থেকে অপহরণের 3 দিন পর পরিবহন শ্রমিক নেতা নুরুল ইসলামকে জোরারগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সন্ধ্যার দিকে অপহরণকারীরা 50 টাকা দিয়ে নুরুল ইসলামকে ফেনী এলাকায় ছেড়ে দিলে নিজেই বাসে করে জোরারগঞ্জ এলাকায় চলে আসেন। পরে সেখানকার থানা পুলিশ তাকে জিম্মায় নেয়। এদিকে সিএমপির অতিরিক্ত কমিশনার একেএম শহীদুর রহমান জানিয়েছেন, অপহৃত নুরুল ইসলামকে উদ্ধারের জন্য গোয়েন্দা পুলিশের একটি দল নোয়াখালী এবং ফেনী এলাকায় অভিযান চালায়। এই অভিযানে ধরা পড়ার ভয়ে অপহরণকারীরা নুরুল ইসলামকে ছেড়ে দেয়। গত বুধবার রাতে চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকার বাসায় যাবার পথে পরিবহন শ্রমিক নেতা নুরুল ইসলামকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ভিকটিম বাড়িয়াট অবস্থান করতেছে। কথিত অপহরণকারীরা তাকে এখানে রেখে চলে গেছে। একটা সংবাদ পাওয়ার পরে আমি আমার অফিসার এসআই বিপুল সব পাঠানোর পর তাকে ওখানে আইডেন্টিফাই করে আমাদের হেফাজতে নিয়ে আসছে। আমার হেফাজতে এতক্ষণ ছিল, কিছুক্ষণ আগে সিএমপি থেকে একটা টিম এসে তাকে নিয়ে গেছে, আমরা হস্তান্তর করি। পুণ্যভূমি সৌদি আরব যেতে 6ষ্ঠ দিনের মতো ঢাকা ছাড়ছেন হজযাত্রীরা। গত রাত 12টা থেকে আজ দুপুর 2টা পর্যন্ত 7টি ফ্লাইট ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়। আজ রাত 12টা পর্যন্ত সরকারি ও বেসরকারি পরিচালনায় 12টি ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবার কথা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 6টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় 6টি ফ্লাইট। ভিসা জটিলতার কারণে যেসব যাত্রী 148 জন হজযাত্রী যেতে পারেননি, তাদের শনিবার রাত 3:45 এবং 26 আগস্ট আরেকটি হজ ফ্লাইট পরিচালনার মাধ্যমে সৌদি আরব পাঠানো হবে বলে জানিয়েছেন হজ অফিসের পরিচালক ডক্টর আবু সালেহ মোস্তফা কামাল। এদিকে বেসরকারি ব্যবস্থাপনায় এখনও অনেক হজযাত্রীর ভিসা পেলেও টিকিট না পাওয়ায় নির্ধারিত সময়ে যেতে না পারার অভিযোগ করেছেন এজেন্সির বিরুদ্ধে। পাশাপাশি রোহিঙ্গা সহ মানব পাচার বন্ধ করতে প্রকৃত হাজিদের নেয়ার দাবিতে আশকোনা হজ ক্যাম্পের সামনে মানববন্ধন করেছে কোটাবঞ্চিত হজ এজেন্সিগুলো।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিদগ্ধ হয়েছেন একই পরিবারের 5 জন। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতরাত 3টার দিকে দুর্ঘটনা ঘটে। আহতদের স্বজনরা জানান, হঠাৎ করেই ঘরের বিভিন্ন আসবাবপত্রে আগুন ধরে যায়। এ সময় বাবা, মা, 2 ছেলে ও মেয়ে সহ 5 জন দগ্ধ হন। দগ্ধ অবস্থায় বৃষ্টির মধ্যে তারা ঘর থেকে বের হয়ে আসতে পারলেও হাসপাতালে আসতে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। আহতদের মধ্যে একজনের 65% দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। এবার টাঙ্গাইলে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রাণনাশের হুমকিতে বিষয়টি প্রকাশ না করতে পারায় অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ওই তরুণী। এই ঘটনায় মামলা করা হয়েছে অভিযুক্ত বখাটের বিরুদ্ধে। তবে মামলা তুলে নিতে নির্যাতিতার পরিবারকে প্রতিনিয়ত দেওয়া হচ্ছে হুমকি। এদিকে অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ। টাঙ্গাইল থেকে কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্যাতিতার স্বজনদের অভিযোগ, চলতি বছরের জানুয়ারিতে টাঙ্গাইলের ঘাটাইলের নিজ বাড়িতে একা ঘুমিয়েছিল প্রতিবন্ধী ওই তরুণী। এই সুযোগে তাকে ধর্ষণ করে একই এলাকার বখাটে মনির। কিন্তু এই ঘটনা কাউকে বলা হলে তরুণীকে মেরে ফেলার হুমকি দেয় সে। ভয়ে ধর্ষণের ঘটনা গোপন রাখলেও অন্তঃসত্ত্বা হওয়ার কারণে তা প্রকাশ পায়। এরপর এলাকাবাসী ও স্বজনদের কাছে ধর্ষণের কথা খুলে বলে ওই তরুণী। এখন নির্যাতিতার স্বজনদেরও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। মারে ফেলানোর হুমকি দিচ্ছে মারে, এই জন্য আমি বলিনি কেউ কাছে। তারপর আস্তে আস্তে লোক জানাজানি হওয়ার পরে মাতাব্বরেরা আসার পরে জিজ্ঞাসাবাদ করে, তখন আমি মনিরের কথা বলি যে মনিরের বাচ্চা আমার গর্বে। আমাদের কোনো নিরাপত্তা নাই, বাড়িতে থাকলে হুমকি দেয়, মাইরা ফেলামু, কেউর কাছে কইলে, লোকজনের কাছে কইলে মাইরা ফেলামু। এদিকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণে অভিযুক্ত মনিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা। তাকে যে জোরপূর্বক ধর্ষণ করে যে জিনিসটা করা হয়েছে তার একটা পূর্ণাঙ্গ বিচার হোক। এটা মানে আমরা ইয়ং জেনারেশন হিসাবে এটা হলো বর্তমান গভর্নমেন্ট সরকারের কাছে এটা হলো আমাদের চাওয়া। আমরা এটা হইলো চূড়ান্ত বিচার চাই একটা, জানি ভবিষ্যতে আর কোনো মেয়ে জানি এরকম ধর্ষিত না হয়। থানা পরিষদের আইন শৃঙ্খলা কমিটির একটি মিটিং হয়, সেই মিটিংয়ে আমি জোরালোভাবে জোর দাবি জানাই যাতে করে ধর্ষিত মেয়েটার তার উপযুক্ত বিচার পায়। অবশ্য অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। নারী শিশু নির্যাতন আইনের 22 ধারা মোতাবেক জবানবন্দি লিপিবদ্ধ করার কাজ সম্পূর্ণ করি। আসামি গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা অব্যাহত আছে। এই ঘটনায় গত 19 আগস্ট রাতে মনিরের বিরুদ্ধে ঘাটাইল থানায় একটি মামলা করেন নির্যাতিতার মা। তবে মামলা দায়েরের পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত বখাটে। সময় সংবাদ, টাঙ্গাইল। গ্রিসে বামপন্থী সিরিজা পার্টির বিদ্রোহী সংসদ সদস্যরা পপুলার ইউনিটি পার্টি নামে একটি নতুন দল গঠন করেছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। খবরে আরো বলা হয়, সিরিজা পার্টির 25 জন সদস্য এই নতুন দল গঠন করেছেন। গ্রিসের সাবেক জ্বালানি মন্ত্রী পানাজিউটিস লাফাজানিসকে নতুন দলের নেতা হিসেবে বলা হয়েছে। এর আগে নিজের দলের কট্টরপন্থীদের বিরোধিতার মুখে বৃহস্পতিবার পদত্যাগ করেন গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। ক্ষমতা সুসংহত এবং আগামী নির্বাচনের পথ সুগম করতে সিপ্রাস এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। শ্রীলঙ্কা ও ভারত টেস্ট সিরিজ প্রসঙ্গ। কলম্বো টেস্টে সুবিধাজনক অবস্থানে আছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে লঙ্কানরা পেছিয়ে আছে 253 রানে, হাতে আছে 7টি উইকেট। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ 3 উইকেটে 140 রান। এর আগে প্রথম ইনিংসে ভারত করেছিল 393 রান। এদিন ক্যারিয়ারের শেষ টেস্টের প্রথম ইনিংসে 32 রান করে আউট হয়েছেন লঙ্কান কিংবদন্তি ক্রিকেটার সাঙ্গাকারা। ক্রিকেট শুধু খেলা নয়, জীবনেরও অংশ। ব্যাট বলের এই খেলায় জড়িয়ে থাকে প্রাণের স্পন্দন। একজন ক্রিকেটার হয়ে ওঠেন একটি দেশ, জাতি, এমনকি সারা বিশ্বের তারকা। লঙ্কান সাঙ্গাকারা তেমনি একজন ক্রিকেটার। 15 বছরে 22 গজের ক্যারিয়ারকে তিনি এমন এক জায়গায় নিয়ে গেছেন যাতে তার বিদায়ে কাঁদছে পুরো শ্রীলঙ্কা, কাঁদছে ক্রিকেট। তাই শেষ টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নামার সময় প্রতিপক্ষ ভারতীয়দের কাছ থেকে পেলেন এমন গার্ড ওপেনার।
ভালোই খেলছিলেন 134তম টেস্ট খেলতে নামা সাঙ্গা, স্বভাব সুলভ ধৈর্যশীল প্রত্যয়ী, কিন্তু সাঙ্গাকে পাঙ্গা দিলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্র অশ্বিন। 87 বলে 32 রানে থামলো এই লঙ্কান কিংবদন্তি ব্যাটসম্যানের অন্তিম টেস্টের প্রথম ইনিংস। তাই খানিকটা মন খারাপ সাঙ্গা ভক্তদের, তবে আশাহত নয়, কারণ এখনো দ্বিতীয় ইনিংসে ব্যাট করা বাকি সাঙ্গাকারার। এদিকে সাঙ্গার আউটের মতো খানিকটা দ্রুত ভেঙে পড়েছে লঙ্কানদের টপ অর্ডার। দলীয় 1 রানে আউট হয়ে যান ওপেনার করুণারত্নে। এরপর সাঙ্গা ফিরলে লড়াই করা কুশল সিলভাও হার মানেন। ব্যক্তিগত 51 রানে তিনি আউট হলে 253 রানে পিছিয়ে দিন শেষ করেছে শ্রীলঙ্কা। এর আগে সারা ওভাল স্টেডিয়ামে আগের দিনের 6 উইকেটে 319 রান নিয়ে এদিন ব্যাট করতে নামে ভারত, কিন্তু শুরুতেই লঙ্কান বোলারদের তোপে পড়ে অতিথিরা। আগের দিনের সঙ্গে 2 রান যোগ হতেই বিদায় নেন অশ্বিন। এরপর অমিত মিশ্রা ও ঋদ্ধিমান সাহা দলের হাল ধরার চেষ্টা করেন। মিশ্রা আউট হন 24 রান করে। পরে সাহা 56 রান করলেও দ্রুত আউট হয়ে যান ইশান্ত শর্মা ও উমেশ যাদব। হেরাতের 4 উইকেট নেয়ার দিনে 400 আগে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। শান্ত বিশ্বাস, সময় সংবাদ। রাত 11টার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। বললেন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল সেদিন। প্রিন্টারের অসহ্য যন্ত্রণা নিয়ে গ্রেনেড হামলায় বেঁচে যাওয়া অনেকেই কাটাচ্ছেন অসহায় জীবন। দু চোখে ঘাতকদের বিচার দেখে যাওয়ার প্রতীক্ষা। গাজীপুরে গুলিতে নিহত বাড্ডার সাইদুর রহমান। টাঙ্গাইলে মারা গেছে এক সর্বহারা নেতা, পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। রাজধানীতে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে এক শিশু মৃত্যু। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত 37টি গ্রাম। এবং টাঙ্গাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মামলা তুলে নিতে নির্যাতিতার পরিবারকে দেয়া হচ্ছে হুমকি। অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের আশ্বাস পুলিশের। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।